হ্যালো এভরিওয়ান, ডিয়ার এক্স ড্রামার ৫ নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। অসুস্থতার কারণে আমার ভয়েসের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে এই ভিডিওটা আনতে আমার এত বেশি দেরি হয়ে গিয়েছে। তার জন্য তোমাদের সবার কাছে আমি অনেক বেশি সরি। তো চলো আর দেরি না করে গল্প শুরু করি। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই খবরে বলা হচ্ছিল মেরির কোম্পানি থেকে জিনকে বের করে দেওয়া হয়েছে। এতে জিনের কেরিয়ার একদম ধ্বংসের মুখে চলে আসে। এদিকে জিন তো বাতিল হওয়া কন্ট্রাক্ট পেপার নিয়ে মেরির কাছে চলে আসে। মেরি তখন ছাদের মধ্যে ফোনে একজন লোককে বলছিল তিনি যেন তাদের কোম্পানিতে জিনকে হায়ার না করে। তারা যদি জিনকে হায়ার করে তাহলে তারা বরবাদ হয়ে যাবে, কারণ কিছুদিন পরই মেরি এমন কিছু প্রমাণ বের করবে যার ফলে জিনের ইমেজ একদম পুরোপুরি নষ্ট হয়ে যাবে। ঠিক তখনই সেখানে জিন চলে আসে আর সে কন্ট্রাক্ট পেপারটা ছিঁড়ে ফেলে দেয় এবং মেরির দিকে ভয়ঙ্কর নজর দিয়ে তাকিয়ে থাকে। জিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেরি বলে, এভাবে তাকিয়ে আছো কেন? তুমি কি আমাকেও মেরে ফেলতে চাও নাকি? জিন বলে, আমি বুঝতে পারছি না আপনি এসব কেন করছেন, ইনগং এর জন্য? মেরি বলে, আমি অনেক ভেবেছি ইনগং এর মৃত্যু নিয়ে, আর এত ভাবার পর ইনগং এর মৃত্যুর পিছনে শুধু আমি একটা কারণই খুঁজে পেয়েছি, আর সেটা হলে তুমি। যদি তোমার আর ইনগং এর কখনো দেখাই না হতো তাহলে আজ হয়তো সে বেঁচেই থাকতো। জিন বলে, আমি যখন প্রথম দিন আপনাকে বলেছিলাম আমি আর ইনগং ডেট করতে যাচ্ছি, সেদিনই আপনি বুঝতে পেরেছিলেন তাকে ডেট করার পিছনে আমার কি কারণ ছিল। তবু আপনি সত্যটা না দেখার ভান করেছেন, কারণ আমাদের দুজনের রিলেশনের মাধ্যমে আপনিও অনেক টাকা ইনকাম করেছেন। তাহলে এখন আবার আপনার কি হলো? মেরি বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তবে তার জন্য এখন আমি গিল্টি ফিল করছি। ইনগং এর সাথে যা হয়েছে তার জন্য আমি নিজেও দায়ী, তাই এখন আমি নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আর আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে সেখানেই পাঠাবো যেখান থেকে তুমি এসেছিলে। তুমি শুধু ওয়েট করো, দেখতে পাবে কিভাবে আমি তোমার জীবনটা ধ্বংস করে দেই। এই বলে মেরি সেখান থেকে চলে যেতে গেলে জিন তো পিছন থেকে মেরির হাতটা ধরে নিজেকে আঘাত করতে থাকে আর বলতে থাকে, আপনার যত ইচ্ছা আমাকে মারেন, যা ইচ্ছা করেন, তারপরও আমার কেরিয়ারটা এভাবে নষ্ট করবেন না। মেরি তার হাতটা ছাড়িয়ে বলে, তাতে কি হবে? ইনগং কি ফিরে আসবে? জিন বলে, আপনি এখন কি চান? আমি কি করব? কি করলে আপনি খুশি হবেন? মেরি বলে, এতই যদি প্রায়শ্চিত্ত করার ইচ্ছা থাকে তাহলে এখনই এ ছাদ থেকে লাফ দাও। এই কথা শুনে জিন তো হাসতে থাকে আর বলে, আপনার কি মনে হয় ইনগং এর মৃত্যুর পিছনে শুধু আমারই হাত আছে? আমার থেকে তো আপনি নিজেই বড় কালপিট। গত 10 বছর যাবত আপনি ইনগং এর সাথে আছেন, তবু কি আপনি একটুও জানতেন না যে ইনগং কিভাবে ভিতরে ভিতরে ভেঙে পড়েছিল? সে নিজের লাইফ নিয়ে কতটা ডিপ্রেশনে ছিল। তার ওই অবস্থার কারণ শুধুমাত্র আপনি। শুধুমাত্র আপনার লোভের কারণে সে এত বছর কষ্ট পেয়েছে। আপনি তার উপর একের পর এক কাজের প্রেসার দিয়েছেন, আর এখন আপনি দিন শেষে পুরো ব্লেম আমার উপরে দিচ্ছেন। জিন এসব কথা বলে তো সেখান থেকে চলে যায় আর মেরি চিৎকার করে কান্না করতে থাকে, কারণ জিন যা কিছু বলেছে তা তো আসলেই সত্যি ছিল। যাই হোক, এবার মেরির সাথে কথা বলার পর জিন তো রাস্তার মধ্যে বেপরোয়াভাবে গাড়ি চালাতে শুরু করে। তার মাথায় শুধু মেরির বলা কথাগুলোই ঘুরছিল যে সে তার জীবন একেবারে ধ্বংস করে দিবে। এখানে জিন তো পাগলের মতো করছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল সবকিছু এখানেই শেষ হয়ে যাবে, কারণ মেরির সাথে পাঙ্গা দেওয়ার মতো তার কোনো অপশনই ছিল না। পরের দিন আবার জুন আর মেরিকে একসাথে দেখা যায়। জুন বলে, আপনি ভালো করেই জানেন এত বছর আমি শুধু ফান্ডিং দিয়ে গিয়েছি জিনের জন্য। এখন জিনকে যদি আপনার নিজেদের কোম্পানিতে না রাখেন তাহলে আমি আমার সব ইনভেস্টমেন্ট এখান থেকে উঠিয়ে নিব। মেরি বলে, কোনো সমস্যা নেই, তোমার যা ইচ্ছা করো, তবে আমি তোমাকে একটা শেষ অ্যাডভাইস দিতে চাই। তুমি জিনের পিছু ছেড়ে দিয়ে নিজের জীবনে এগিয়ে যাও, সেটাই তোমার জন্য ভালো হবে। জিন কারোর সাহায্য ডিজার্ভই করে না, তার আশেপাশে থাকা সবাইকে সে একদিন না একদিন ধ্বংস করে ছাড়বে। এ বলে মেরি সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জুনের মাকে দেখতে পাই, সে জুনের দাদার সাথে দেখা করতে আসে, তবে জুনের কথা মতো তার দাদার সেক্রেটারি তার মাকে তার দাদার সাথে দেখা করতে দেয় না আর সেখান থেকে জোর করে বের করে দেয়। এখানে আমরা দেখতে পারি জুনের মায়ের শরীরের অবস্থা বেশি একটা ভালো না। সে তার ছেলেকে কল দেয়, কিন্তু জুন তার কলটা ধরে না। তারপর তিনি জিনকে কল করে, তখন আবার জিনের সাথে দেখা করতে জুনও এসেছিল। এবার জুনের মা জিনকে বলে,
তুমি কি এখনো আমার ছেলেকে বলনি যে আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি? জিন বলে, আমি কেন বলতে যাব? আপনার যা বলার আপনি নিজে আপনার ছেলেকে বলে দিন। জুনের মা তখন বলে, আমার ছেলে যদি আমার ফোনটা ধরতো তাহলে আমি অবশ্যই বলতাম। আমি এখন অনেক অসুস্থ, আমাকে কিছুদিন পর সার্জারি করতে হবে। তখনই জিন তার ফোনটা স্পিকারে রেখে দেয় আর জুনের মা বলতে থাকে, আমার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে। ডক্টর বলেছে খুব শীঘ্রই আমার একটা কিডনি ট্রান্সফার করতে হবে, যেটা আমার ছেলে ছাড়া আর কেউই দিতে পারবে না। এছাড়াও আমি বর্তমানে অনেক বেশি ঋণগ্রস্ত, বাহিরে কোথাও সার্জারির টাকাও অ্যাফোর্ড করতে পারবো না। আমি কিছুদিন পরেই মরতে চলেছি, তুমি একটু দয়া করে জুনকে এসব কথা জানিয়ে দিও। জিন তখন জুনের দিকে তাকিয়ে তার মাকে বলে, তাহলে আপনি যে আমার কাছে ক্ষমা চেয়েছিলেন সে সবকিছুই কি নাটক ছিল আপনার ছেলের কাছ থেকে কিডনি পাওয়ার জন্য? আমার আর কষ্ট করে জুনকে এসব কথা বলতে হবে না, আপনি ঠিক সময় কল করেছেন। জুন এখন আমার সামনেই দাঁড়িয়ে আছে আর এতক্ষণ আপনি যা কিছু বলেছেন সে সবকিছুই শুনেছে। তারপর জিন জুনকে বলে, দেখেছ তোমার মা কত বড় নাটকবাজ, সে এখন তোমার কাছ থেকে কিডনি চাচ্ছে। জিন এখানে জুনকে তার মাকে কিডনি দিতে নিষেধ করে, তবে জুন কিছুই বলে না। তারপর তারা দুজন বাসায় আস্তে আস্তে কথা বলে। জুন বলে, আমি মেরির সাথে গিয়ে দেখা করেছি, তাকে অনেক বোঝানোর চেষ্টাও করেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সে এবার তোমাকে ছাড়বে না। সে তোমার অবস্থা খারাপ করে ছাড়বে যাতে করে তুমি আর কামব্যাক করতে না পারো। জিন বলে, আমি এসব আগে থেকেই জানতাম, সে এখন আমার যে কোনো ক্ষতি করতে পারে। তখনই সেখানে কিম এসে উপস্থিত হয়। জুন বলে, আমি অনেকগুলো এজেন্সির সাথে কথা বলেছি, কিন্তু কেউই তোমাকে কাজ দিতে চাচ্ছে না। এবার মেরি তোমার সামনে বড় একটা বিপদ হয়ে দাঁড়িয়ে আছে। জিন বলে, আমার লাইফের কোন কাজটাই বা সহজ ছিল? জুন বলে, এটাই তো আমার সব থেকে বড় ভয়, কারণ এরকম পরিস্থিতিতে তুমি যতবারই পড়েছ ততবারই কোনো না কোনো ভয়ঙ্কর কাজ করেছ। জিন বলে, তো তুমি আমার কাছে কি অ্যাকসেপ্ট করো? আমি বসে বসে নিজের ধ্বংস দেখবো? এভাবে তাদের দুজনের মধ্যে তো তর্ক শুরু হয়ে যায়। তখনই কিম এসে তাদের দুজনকে শান্ত করে আর জিনকে বলে, তোমার বাবার মৃত্যুর সে ফাইলগুলো সে রিপোর্টার আর মেরির কাছ থেকে নিয়ে নিলেই তো হয়ে যায়। তুমি বললে এখনই আমি সেটা করে দিচ্ছি। জিন বলে, এখন আর এটা করে কিছুই হবে না, আমাদের দুজনের মধ্যে একজনকে তো এখন ধ্বংস হতেই হবে। পরের দিন মেরির কোম্পানিতে মেরির সেক্রেটারির কাছে একটা ফোন আসে। সে জানতে পারে কোম্পানিতে রেড দেওয়ার জন্য পুলিশ এসেছে। দৌড়ে সে মেরির কাছে আসে আর বলে, নিচে পুলিশ এসে পড়েছে। মেরি জিজ্ঞাসা করে কেন? এটা বলতে বলতে পুলিশগুলো ভিতরে ঢুকে পড়ে। পুলিশেরা সেখানে মেরির জন্য অ্যারেস্ট ওয়ারেন্টও নিয়ে এসেছিল, সেই সাথে তার কোম্পানি তল্লাশি করার পারমিশনও নিয়ে আসে। তারপর আমরা খবরের মাধ্যমে জানতে পারি মেরিকেও গ্রেফতার করা হয়েছে, কারণ সে কোম্পানির ফান্ড থেকে কয়েক বিলিয়ন ওন আত্মসাৎ করেছে। এছাড়াও মেরির কোম্পানি তল্লাশি করে তারা জানতে পেরেছে মেরি তার আন্ডারে কাজ করা আর্টিস্টদের তাদের বিভিন্ন গোপন তথ্য ব্যবহার করে তাদেরকে ব্ল্যাকমেল করে অপব্যবহার করে। এসব ঘটনা ফাঁস হওয়ার পর রিপোর্টাররা তো লিনার কাছে আসে এসবের সত্যতা জানার জন্য, কিন্তু লিনা এ ব্যাপারে কাউকে কিছুই বলে না। অন্যদিকে এই কেসে তো রিপোর্টার লিমেরও নাম আসে। ঘুষ খাওয়ার অভিযোগে তাকেও চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এদিকে জিন তো খবরে এসব কিছু দেখে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে, কিন্তু সে তখনও জানতো না এইসব কে করেছে আর কেনই বা করেছে। অন্যদিকে জুন তার মাকে কিডনি দিতে হসপিটালে চলে আসে আর সার্জারির আগে জিনকে কল করে বলে, আমার সার্জারি আজকেই হবে। জিন বলে, আমাকে বেশি চিন্তায় ফেলো না, নিজেকে সুস্থ রেখো। জুন বলে, আমাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আর মেরির অ্যারেস্ট হওয়ার খবর পেয়ে আমি অনেকটাই স্বস্তি পেয়েছি, তাই এখন আমি নিশ্চিন্তে সার্জারি করাতে যেতে পারবো। জিন বলে, তোমার এই সার্জারিটা না করালে হতো না? জুন বলে, তোমার হসপিটালে আসতে হবে না, তুমি শুধু কিছুটা দিন আমার জন্য অপেক্ষা করো, আমি তোমার কাছে চলে আসব। তারপর দেখবে সবকিছু একদম ঠিক হয়ে যাবে, আর এই সময়টাতে তুমি নিজের খেয়াল রেখো। এই বলে জুন সার্জারির জন্য চলে যায়। পরের দিন জিনের কাছে একটা বড় কোম্পানি থেকে অফার আসে, তারা জিনকে হায়ার করতে চায়। জিন বলে, বর্তমানে আমার পাবলিক ইমেজ তো একদমই ভালো না, তবু আপনারা আমাকে কেন হায়ার করতে চান? তারা বলে, আমরা কারো ইমেজ দেখে কাউকে হায়ার করি না, আমরা সবসময় ফিউচারের কথা ভাবি। আপনার নামে যত গুজবই ছড়াক না কেন কিছুদিনের মধ্যে সবাই সবকিছু ভুলে যাবে, আর আমরা আপনাকে হাতছাড়া করতে চাই না। আপনার যদি সময় হয় তাহলে অবশ্যই আজকে একবার আমাদের অফিসে এসে দেখা করবে।
করবেন। জিন তো এ নতুন প্রস্তাব পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে কিম একটা সুপার শপ থেকে কিছু নিয়ে বের হচ্ছিল, তখনই একটা গাড়ি তাকে ফলো করছিল। তাই কিম একটা গলিতে ঢুকে পড়ে, কারণ সেও ভালোভাবেই বুঝতে পেরেছিল কেউ তাকে ফলো করছে। এই ব্যাপারটা নিয়ে সে অনেকটাই চিন্তায় পড়ে যায়, কে তাকে ফলো করছে আর কেনই বা ফলো করছে। তারপর কিম তার অফিসের মধ্যে চলে আসে, যেখানে সে কাজ করত। এখানে কিম তার মালিককে জিজ্ঞাসা করে, আমি আপনাকে সেদিন যে গাড়ির নাম্বারগুলো দিয়েছিলাম তার ব্যাপারে কিছু জানতে পেরেছেন? মালিক বলে, ওই সবগুলোর নাম্বারই ছিল নকল, এগুলোর মধ্যে কোনো গাড়িই তো রেজিস্টার করা ছিল না। কিম বলে, লোকগুলো তো প্রো লেভেলের মাস্তান। তখনই আমরা দেখতে পারি কিমের অফিসের টেবিলেও একটা ট্র্যাকার লাগানো ছিল, আর কিমের সবগুলো কথা সেই রহস্যময় সাইকো লোকটা যার নাম ছিল হিওক সে শুনতে পায়। অর্থাৎ হিওক জিনের চারপাশে একটা নিখুঁত জাল বিছিয়েছিল। সে সব দিক থেকে সবগুলো লোকের উপরই নজর রাখছিল। হিওক শুনতে পায় কিম জিনকে কল করে আর তার সাথে দেখা করতে চায়। জিন বলে, আমার একটা মিটিং আছে, তারপর আমি তোমার সাথে দেখা করছি। পরের সিনে আমরা হিওককে একটা ম্যাগাজিনে দেখতে পাই। সে ছিল একজন বিশাল বিজনেস আইকন। আজকেও হিওক একটা বিজনেস লেকচার হলে অ্যাটেন্ড করতে যায়। অন্যদিকে কিম আর জিন একসাথে গাড়ি দিয়ে যাচ্ছিল। কিম এখানে ভাবে তাকে রহস্যময় ব্যক্তি মানে হিওকের ব্যাপারে সবকিছু বলে দিবে, কিন্তু কিছু একটা ভেবে সে আর জিনকে এসব কথা বলতে পারে না। তারপর কিম জিনকে বলে, তোমার কাছে সেই বাটন ফোনটা আছে না যেটা আমি দিয়েছিলাম? জিন বলে, কেন? কিম বলে, সবসময় তুমি সে ফোনটা তোমার সাথেই রাখবে, বলা তো যায় না কখন কোন বিপদ চলে আসে। কোনো কিছু সন্দেহজনক মনে হলে সাথে সাথেই তুমি আমাকে ফোন করবে। তারপর কিম বলে, আমরা এখন কোথায় যাচ্ছি? জিন বলে, একটা বড় কোম্পানি আমাকে হায়ার করতে চায়, তাদের সাথেই মিটিং করতে যাচ্ছি। কিম এই খবরটা শুনে অনেক খুশি হয় আর বলে, ভালোই হয়েছে, তোমার লাইফে আবারও সবকিছু নর্মাল হয়ে গিয়েছে। পরের সিনে দেখা যায় জিন সে কোম্পানির ম্যানেজারের সাথে দেখা করতে আসে, আর জানা যায় এই কোম্পানি মেরির কোম্পানি থেকে অনেক বেশি বড়, কারণ তারা ইন্টারন্যাশনাল প্রজেক্টেও কাজ করে। জিন এই অফারটা পেয়ে খুবই খুশি ছিল। সবশেষে সে ম্যানেজার জিনকে জিজ্ঞাসা করে, আমি কি একটা ব্যাপারে জানতে পারি মিস্টার হিওক আপনার কি হয়? জিন বলে, এই হিওকটা আবার কে? আমি তো এই নাম এর আগে কখনো শুনিনি। ম্যানেজার তো তার এ কথা শুনে অনেকটাই অবাক হয় আর বলে, হিওক স্যারই তো আমাদেরকে বলেছে আপনাকে যেন হায়ার করি। আর মিস্টার হিওক হলো হ্যাদারি কোম্পানির সিইও, সে আমাদের কোম্পানির একজন শেয়ার হোল্ডার। আপনি জানেন না, সেই তো আপনার ইমেজ ঠিক করার জন্য কত কিছু করেছে। আমি তো ভেবেছিলাম আপনি হয়তো তার কাছের কেউ হবেন, তাই তিনি আপনার জন্য এত কিছু করেছে। এইসব কথা শুনে জিন তো অনেক বেশি অবাক হয় আর বুঝতে পারে যে মেরির এই অবস্থা হিওকই করেছে। তারপর সে এখান থেকে চলে যায় মিস্টার হিওকের কাছে। হিওক তখন লেকচার হলে লেকচার দিচ্ছিল। জিন সেখানে গিয়ে উপর থেকে তো তার দিকে তাকিয়ে থাকে। হিওক ও জিনকে দেখতে পায়। এখানে লেকচার হলে উপস্থিত থাকা সবাই হিওকের প্রশংসায় একদম পঞ্চমুখ। লেকচার শেষে যখন সবাই সেখান থেকে চলে যায়, তখন জিন হিওকের সাথে কথা বলতে আসে। জিন বলে, আপনার সাথে দেখা করে ভালো লাগলো। এটা বলে সে তার হাত বাড়িয়ে দেয়। মিস্টার হিওক বলে, যদিও এটা আমাদের প্রথম পরিচয়, তবু আমরা একেবারেই অপরিচিত না। জিন বলে, হ্যাঁ, আপনি তো খুব ভালোভাবে আমার খোঁজ রেখেছেন। হিওক বলে, আমি আপনার জন্যই ওয়েট করছিলাম। সত্যি বলতে আমি ভেবেছিলাম আপনি আরো আগেই আমার সঙ্গে দেখা করতে আসবেন। জিন বলে, আমি আপনাকে এখানে ধন্যবাদ জানাতে এসেছি, আপনি আমার উপর বিশ্বাস রেখেছেন। হিওক বলে, আমি সবসময় নিজের ডিসিশনের উপর বিশ্বাস রাখি। জিন জিজ্ঞাসা করে, আমি জানতে এসেছি আপনি কেন আমাকে সাহায্য করেছেন। হিওক বলে, আপনি হয়তো জানেন না, প্রতি বছর আমাদের কোম্পানির লাভের 15% চ্যারিটিতে দান করা হয়। ওই 15% সুবিধা বঞ্চিত মানুষের জন্য বরাদ্দ। আমাদের কোম্পানির পলিসি হলো সুবিধা বঞ্চিত আর দুর্ভাগা মানুষের পাশে দাঁড়ানো। আমি আপনার ব্যাপারে অনেক কিছুই জানতে পেরেছি। আপনি তো আপনার জীবনের অনেক খারাপ সময় ফেস করে এই পর্যন্ত এসেছেন। আমার মনে হলো আমাদের সাহায্য বর্তমানে আপনারই সব থেকে বেশি দরকার। জিন তার কথা শুনে বলে, মনে হচ্ছে আপনি আমার ব্যাপারে খুব ভালোভাবেই খোঁজ নিয়েছেন। হিওক বলে, আপনি ধারণা করতে পারবেন না আমি আপনার ব্যাপারে আরো কি কি জানি। জিন বলে, আমি তো ভাবতেই পারিনি আপনার মতো কেউ একজন
একজন আমার লাইফ নিয়ে এত বেশি ইন্টারেস্ট থাকবে? আপনি তো আমাকে বাঁচানোর জন্য মেরিকেও গ্রেফতার করিয়েছেন, তাই না? তো এটা কেমন সাহায্য যেখানে একজনকে হেল্প করতে গিয়ে আরেকজনকে ধ্বংস করে ফেলা হয়? জিন আরো জিজ্ঞাসা করে, আপনি এখন আমার কাছে কি চান? তবে হিয়ক তার প্রশ্নের কোনো উত্তরই দেয় না আর বলে, আজকে এই পর্যন্তই। আপনার জন্য সামনে আরো অনেক বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে, আমরা এটা নিয়ে আরেকদিন কথা বলবো। জিন বলে, ঠিক আছে, আমি আপনাকে কল করব। এটা বলে সেখান থেকে চলে যায়। পরের দিন হিয়ক তার ম্যানেজারের সাথে দেখা করে। ম্যানেজার বলে, আমরা মেরির কাছ থেকে জব্দ করা সব ফাইল ডিস্ট্রয় করে ফেলেছি, বিশেষ করে জিনের সে ফাইলগুলো। হিয়ক জিজ্ঞাসা করে, মিস্টার লিমের কাছে যে ফাইলগুলো আছে সেগুলো কি করেছো? ম্যানেজার বলে, সেগুলো নিয়ে আমরা খোঁজ করছি। হিয়ক তার ফোনে জুন আর কিমের ছবি দেখছিল। সে জুনের ছবি দেখিয়ে বলে, এর তো মাত্রই সার্জারি হয়েছে, তাই ওকে আপাতত ওর হালে ছেড়ে দাও আর কিমের একটা ব্যবস্থা করো, তাকে চুপচাপ খালাস করে দাও। ম্যানেজার বলে, ঠিক আছে। এদিকে জুন কিছুটা সুস্থ হলে কিমের সাথে তার অফিসে দেখা করতে আসে। অন্যদিকে জিন যায় হিয়কের সাথে কথা বলতে। হিয়ক তখন সুইমিং করছিল। এখানে হিয়ক জিনকে বলে, তুমি তো অবশ্যই জেনে গিয়েছো তুমি যা যা পাচ্ছ সবকিছুই আমার জন্য, তো তুমি কি চাও? আমি কি তোমার উপর ফ্লেভার করা বন্ধ করে দিব নাকি চালিয়ে যাব? এদিকে কিম জুনকে তার শরীরে থাকা সব ক্ষতগুলো দেখাচ্ছিল আর সেদিনের হওয়া তার অ্যাক্সিডেন্টের আসল সত্যটা বলে দেয়। কিম বলে, সেদিন সে লোকগুলো আসলে জিনের পিছু করছিল আর সে লোকগুলো সাধারণ কোনো গুন্ডা না, তাদের হাত অনেক উপর পর্যন্ত রয়েছে, তারা অনেক ক্ষমতাবান, চাইলে যে কোনো কিছুই করতে পারে। অন্যদিকে হিয়ক বলে, তোমার সাথে যারা খারাপ করেছে তুমি চাইলে আমি তাদের সবার অবস্থা আরো বেশি খারাপ করে দিতে পারি। তার কথা শুনে জিন মুচকি হেসে বলে, তো আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? আপনি কি আমাকে পছন্দ করেন? এই কথা শুনে হিয়ক তো জোরে জোরে হাসতে থাকে। এদিকে কিমের অফিসের বাইরে একজন লোক অফিসের দরজার নিচ দিয়ে ভিতরে পেট্রোল ঢালছিল, এমনকি একটা সিলিন্ডারের পাইপ দিয়ে সেখানে গ্যাস ঢুকানোর চেষ্টা করছিল। তখনই জুন কিমকে জিজ্ঞাসা করে, জিন এসব ব্যাপারে জানে কিনা? কিম বলে, আমি অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু বলতে পারিনি। তারপর তারা সিলিন্ডার গ্যাসের গন্ধ পায় আর এদিক সেদিক তাকাতে থাকে। অন্যদিকে হিয়ক জিনকে বলছিল, আমি তোমার জীবনের সব সফলতা এনে দিব, চোখের পলকের মধ্যে তুমি সবকিছু পেয়ে যাবে, তোমাকে অনেক বড় একজন অ্যাক্ট্রেস হতে সাহায্য করব, তুমি ইন্টারন্যাশনাল সব প্রজেক্টে কাজ করবে, একটা সফল অ্যাক্ট্রেস হিসেবে জীবনযাপন করবে, সবার মুখে মুখে তোমার নাম থাকবে, আর এই সবকিছু তুমি উপভোগ করতে পারবে শুধুমাত্র আমার ওয়াইফ হিসেবে। অর্থাৎ সে এখানে জিনকে বিয়ের জন্য প্রপোজাল করে। এই প্রপোজাল শুনে জিন তো মনে মনে স্মাইল করে, তার ফেস দেখে স্পষ্ট বুঝেই যাচ্ছিল সে হিয়কের প্রস্তাবে রাজি আছে। অন্যদিকে জুন আর কিম দেখতে পায় বাইরে থেকে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। কিম ব্যাপারটা বুঝতে পেরে গেট খোলার চেষ্টা করে, কিন্তু দরজার হ্যান্ডেল অনেক গরম থাকায় তার হাতটাই পুড়ে যায়। তখনই বাইরে থেকে আগুন ধেয়ে আসছিল। কিম সেখানে থাকা একটা সাইকেল হাতে নেয় আর সেই সাইকেল দিয়ে জানালার কাঁচ ভেঙে ফেলে। তখনই সেখানে একটা বিস্ফোরণ হয়। এখান থেকে সিন আবারও জিনের কাছে চলে আসে। জিন মুচকি হেসে হিয়নকে বলে, তাহলে তুমি আমাকে বিয়ে করতে চাও? হিয়ক বলে, তুমি চাইলে সম্পূর্ণ নতুন ভাবে আমার সাথে জীবনটা শুরু করতে পারবে। জিনের তো এরকমই পাওয়ারফুল কাউকে দরকার ছিল, তাই সে হিয়কের প্রস্তাবে রাজি হয়ে যায়। তখনই হিয়ক জিনের আঙ্গুলে একটা এঙ্গেজমেন্ট রিং পরিয়ে দেয় আর বলে, আমি তোমাকে প্রমিস করছি তোমার সব অসম্ভবকে আমি সম্ভব করে দেখাবো। এই বলে সে জিনের হাতে চুমু খায়। জিনও এখানে অনেক বেশি খুশি ছিল, কারণ জিন ভাবছিল সে অবশেষে তার লাইফে ড্রাম কার্ডটা পেয়ে গিয়েছে। এখন দেখার বিষয় দুই সাইকো একে অপরকে কিভাবে ডিল করে। এবার সিন আবারও কিম আর জুনের কাছে চলে আসে। আমরা দেখি কিম আর জুন বিস্ফোরণ হওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে সেখান থেকে লাফ দিয়ে নিজেদেরকে বাঁচিয়ে নিয়েছিল। জুন যেহেতু অসুস্থ ছিল, কিম তাকে কোনো মতে সামলে সেখান থেকে নিয়ে যায়। এরই মধ্যে জুনের কাছে তার দাদার সেক্রেটারি কল করে জানায় তার দাদার অবস্থা খুবই খারাপ। এই শুনে জুন তো দৌড়ে তার দাদার কাছে চলে আসে, কিন্তু সে আসতে আসতে তার দাদা এ দুনিয়া থেকে চলে যায়। পরের সিনে আমরা জুনের দাদার ফিউনারেল দৃশ্য দেখতে পাই। সেখানে জুনের মা আসে আর অনেক বেশি সিন ক্রিয়েট করতে থাকে। জুনের মা তাদের ফ্যামিলির লয়ারকে বলে, আমি এতক্ষণ যাবত আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তিনি লোকটিকে জিজ্ঞাসা করে, তাহলে বলুন সম্পত্তির ভাগ কিভাবে হয়েছে? আমি তো তার একমাত্র ছেলের বউ, আমার ভাগে কতটুকু আসলো? লোকটি বলে,
দলিলে কোথাও আপনার নাম মেনশন করা নেই, বেশিরভাগ সম্পত্তি আপনার ছেলের নামে লেখা হয়েছে। এই শুনে জুনের মা তো রেগে যায় আর বলে, ওই বুড়ো আমার সাথে এমনটা কিভাবে করতে পারলো? আমি তার নাতিকে বড় করেছি, এর বদলে কি আমি কিছুই পাবো না? লয়ার বলে, আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন, আপনি তো সম্পর্কে এ বংশের রক্তের কেউই হন না, তাই কিছু পাননি। এ শুনে জুনের মা বলে, রক্তের সম্পর্ক? সেটা তো জুনের সাথেও তাদের নেই। আজ জুনের মা সবার সামনে বলে দেয় যে জুন এ বংশের ছেলে না, সে তার জারজ সন্তান। এই কথাটা শুনে সেখানে থাকা সবাই তো হতভম্ব হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। আর জুন তো তার মায়ের কথা শুনে একদম শকড হয়ে যায়। সে তার মাকে জিজ্ঞাসা করে, আপনি এইমাত্র কি বললেন? জুনের মা বলে, আমি তোমাকে বড় করেছি, তুমি আমার সব ঋণ পরিশোধ করো, আমার জন্যই তুমি এত সম্পত্তি পেতে যাচ্ছ। তবে জুন তো বারবার তার মাকে জিজ্ঞাসা করছিল সে এ বংশের আসল ছেলে কিনা। তবে তার মাও স্পষ্ট জানিয়ে দেয় যে সে এ বংশের আসল ছেলে না, জুন হলো তার মায়ের জারজ সন্তান। এই কথাটা শুনে জুন অনেক বেশি কষ্ট পায়। তখন জুনের মা বলে ওঠে, এই সব কিছু তো জিনও জানতো। 9 বছরের মেয়ে আমাকে সবসময় হুমকি দিয়ে বেড়াতো। যখন থেকে সে সত্যটা জানতে পেরেছে তখন থেকে আমাদের মা ছেলের সম্পর্ক কখনোই এমন হতো না। সেই আমাদের দুজনের সম্পর্কটা নষ্ট করেছে, সে সারা জীবন তোমাকে নিয়ে খেলেছে। এই শুনে জুন জিজ্ঞাসা করে, এই কারণে কি আপনি জিনের উপর এত অত্যাচার করতেন? তাকে ওই দিন ডুবিয়ে মারার চেষ্টা করেছিলেন? জুন অনেক বেশি আফসোস নিয়ে তার মাকে বলে, আপনি আমার সাথে এমনটা কেন করলেন? মা বলে, আমি এই সবকিছু শুধুমাত্র তোমার জন্যই করেছি, যাতে তুমি একটা ভালো বাবার পরিচয় নিয়ে বড় হতে পারো। আমি কখনোই চাইনি আমি যে কষ্টে বড় হয়েছি তুমিও সে কষ্ট পাও। এসব শুনে জুন আজ অনেক বেশি কষ্ট পায়, তার তো পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। পরের দিন আমরা জুনকে দেখতে পাই, সে জিনের ফ্ল্যাটের দিকে আসছিল। ঠিক তখনই সে জিনকে দেখতে পায়। জিন তার সুটকেস প্যাকেটিং করে কোথাও একটা যাচ্ছিল। জিন তো জুনকে এতদিন পরে দেখেও তার সাথে একটা কথাও বলে না, আর পাশ কাটিয়ে সেখান থেকে চলে যেতে চায়। জুন জিজ্ঞাসা করে, তুমি এত রাতে এভাবে কোথায় যাচ্ছ? জিন বলে, তুমি এখানে কেন এসেছো? আমি শুনেছি তোমার দাদাও নাকি মারা গিয়েছে, এর জন্য আমি ভেবেছিলাম তোমাকে পরে কল করব। জুন তার হাতটা ধরে আর জিজ্ঞাসা করে, আমি তোমাকে কতদিন ধরে কল দিয়ে যাচ্ছি, তুমি আমার কলটা রিসিভ করছো না, আর ঠিক কত পরে তুমি আমাকে নিজে থেকে কল করতে? জুন তো আজকে মনে খুব কষ্ট নিয়েই বলে, আমি তোমাকে বলেছিলাম আমার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে, তুমি তো সে অপেক্ষাটুকুও করতে পারলে না। তবে জিন তো জুনের এসব কথা শুনে খুবই বিরক্ত হয়। জুন তার চোখে পানি নিয়ে বলে, তুমি জানতে আমি এই পরিবারের নাজায়েজ সন্তান, তাই না? আমার আসল বাবা অন্য কেউ। জিন বলে, যাক, অবশেষে তুমি এই সত্যিটা জানতে পেরেছো। জুন বলে, তুমি এত বছর যাবত কেন আমাকে এই কথাটি বলনি? কেন মিথ্যে বলে এসেছিলে? জিন বলে, মিথ্যা? আমি তো তোমাকে কোনো মিথ্যা বলিনি, আমি শুধু তোমার কাছ থেকে সত্যটা লুকিয়ে এসেছি, আর এটার জন্য তোমার আমার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। তুমি যদি এই মিথ্যা আশ্রয়ে না থাকতে তাহলে তুমি তোমার দাদার কাছ থেকে কোনো সাহায্যই পেতে না, এত সুন্দর বাড়িতে থাকতেও পারতে না, এত সুন্দর লাক্সারিয়াস লাইফ লিড করতে পারতে না। একবারও কি ভেবে দেখেছো, আমি যদি সেদিন তোমাকে সত্যটা বলে দিতাম তাহলে আজ তুমি কোথায় থাকতে? তুমি শুধু কষ্ট নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াতে। তাই আমি তোমাকে সত্যিটা না বলে তোমার উপকারই করেছি, তুমি এই সত্যিটা এমনিতেও নিতে পারতে না। জুন বলে, আমি সবকিছুই সহ্য করে নিতে পারতাম যদি তুমি আমার পাশে থাকতে। তোমার জন্য আমি সবকিছু ছেড়ে দিতে পারি, সবকিছুই করতে পারি। এই বলে জুন সেখান থেকে চলে যায়। বেচারা জুন তার গাড়ি নিয়ে একটা ব্রিজের সামনে এসে অঝরে কান্না করতে পারে। আজকে সব দিক থেকে তার জীবনটাই যেন একদম থমকে গিয়েছিল। তার কষ্ট দেখার মতো তো কেউ ছিলই না, তাকে সান্ত্বনা দেওয়ার মতো তার পাশেও কেউ ছিল না। এদিকে জিন তো একটা আলিশান লাক্সারিয়াস ভিলাতে চলে আসে, যেখানে হিয়ক অর্থাৎ তার ফিয়ন্সে থাকে। জিন এখন থেকে এখানেই থাকবে, সেখানে তাকে সব লোক মাথা নিচু করে ওয়েলকাম জানায়। এইসব দেখে জিনের তো অনেক বেশি আনন্দ হচ্ছিল, কারণ সে তো এরকম একটা জীবনই চেয়েছিল। সেখানের ম্যানেজার তাকে রুম পর্যন্ত নিয়ে আসে, আর তার রুমের সামনে ছিল একটা বড় সুইমিং পুল। রুমটাও ছিল অনেক আলিশান, আর সেখানে ছিল একটা ওয়েডিং কার্ড তার আর হিয়কের।
তাদের বিয়ে খুব শীঘ্রই হতে চলেছে। জিন সে বিয়ের কার্ডটার দিকে তাকিয়ে একটা শান্তির নিঃশ্বাস নেয়। সে মনে করছিল অবশেষে সে তার জীবনের সবকিছুই পেয়ে গিয়েছে, তার জীবনের সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তারপর দেখা যায় জিন আর হিয়কের বিয়ের খবরটা চারদিকে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। অন্যদিকে জুনের মাথায় তো শুধু জিনের বলা কথাগুলোই ঘুরছিল যে জিনের জন্য নাকি সে এত ভালো একটা লাইফ পেয়েছে, এত সম্পত্তির মালিক হতে পেরেছে। এসব ভাবতে ভাবতে জুন সিদ্ধান্ত নেয় সে এখন আর তার দাদার দেওয়া এই বড় বাসাতে থাকবে না। পরের দিন আমরা লিনা আর জুনকে একসাথে এয়ারপোর্টে দেখতে পাই। লিনা কিছুদিন আগে তার সব সয় সম্পত্তি বিক্রি করে দিয়েছে, কারণ এখন সে সবকিছু ছেড়ে বিদেশে চলে যাচ্ছে। জুন তাকে জিজ্ঞাসা করে তুমি কি আর কখনই ফিরে আসবে না? লিনা বলে আপাতত তো এটাই প্ল্যান রয়েছে। লিনা যাওয়ার আগে জুনকে বলে যায় তুমি জিনের লাইফ থেকে একেবারে দূরে চলে যাও, আমি চাই তুমি তোমার নিজের জীবনে অনেক সুখী শান্তিতে থাকো, একটা স্বাভাবিক মানুষের মতো। জুন তার কথাগুলো শুনে হালকা হাসে আর বলে ঠিক আছে, আমি এমনটাই করব, আর তুমিও নিজের খেয়াল রেখো। এবার লিনা একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জিন যখন হিয়কের বাড়ির চারপাশটা ঘুরে দেখছিল তখন হঠাৎ করে তার চোখে পড়ে থার্ড ফ্লোরের প্রবেশের রাস্তায় একটা তালা দেওয়া। তখনই সেখানে ম্যানেজার আসে। জিন বলে উপরে কি আছে, আমি একটু ঘুরে দেখতে চাই, তুমি কি এ তালাটা খুলে দিতে পারবে? ম্যানেজার বলে মিস্টার হিয়কের কাছ থেকে কড়াকড়ি নিষেধ করা আছে, কেউই এই থার্ড ফ্লোরে প্রবেশ করতে পারবে না। জিন বলে তাই নাকি, তবে আমি তো অন্য সবার মতো না। ম্যানেজার বলে আপনার যদি এতই ইচ্ছা হয় এখানে প্রবেশ করার, তাহলে আপনি মিস্টার হিয়কের সাথে এই ব্যাপারে কথা বলতে পারেন। এটা শুনে জিন বলে আরে বাদ দেন, আমি তো এমনিতেই মজা করছিলাম। এই বলে সে এখান থেকে চলে যায়। পরে রাতের বেলা জিন আর হিয়ক যখন একসাথে ডিনার করছিল তখন হিয়ক জিনকে জিজ্ঞাসা করে এখন তোমার সবকিছু পেয়ে কেমন লাগছে? জিন বলে ভালোই তো লাগছে, সবকিছু তো আমি তোমার জন্যই পেয়েছি। এবার জিন হিয়ককে জিজ্ঞাসা করে আমি কি ওই থার্ড ফ্লোরে যেতে পারি আমার স্ক্রিপ্ট রিডিং এর জন্য? হিয়ক বলে সবকিছু বাদ দিয়ে থার্ড ফ্লোরটাই তোমার চোখে পড়লো? হিয়ক তার কথাটা ঘুরিয়ে বলে থার্ড ফ্লোর তোমার জন্য ম্যাজিকের মতো কোনো কাজ করবে না, এর থেকে ভালো হয় তুমি আমার সাথে স্ক্রিপ্ট প্র্যাকটিস করো। জিনও বুঝতে পারে হিয়ক তাকে ইনডাইরেক্টলি না করেছে, তাই সে এ ব্যাপারে আর কিছু বলে না। তারপর তারা দুজন একসাথে স্ক্রিপ্ট প্র্যাকটিস করতে থাকে। এখানে কথায় কথায় হিয়ক বলে আমি তো এখনো পর্যন্ত তোমাকে আমার এক্স ওয়াইফের ব্যাপারে কিছুই বলিনি, তাকে আমি কেন ডিভোর্স দিয়েছি, কেন আমার জীবন থেকে চলে গিয়েছে। অর্থাৎ এই হিয়কের আগেও একটা বউ ছিল। হিয়ক আরো বলে আমার আগের বউ আমাকে সবসময় বলতো সে নাকি সুযোগ পেলে আমাকে ছাড়বে না, আমাকে মেরে ফেলতে চায়, এর জন্যই আমি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। এই কথাগুলো শুনে জিনের তো মুখের রংটাই পাল্টে যায়। সে এখানে হিয়কের সাথে আরো বিভিন্ন ব্যাপারে কথা বলে বুঝতে পারে সে কত বড় একটা সাইকোর সাথে পাঙ্গা নিয়েছে। আসলে জিন তো জানতোই না এই হিয়ক যে বিবাহিত ছিল। হঠাৎ করে এই সত্যিটা জানতে পেরে জিনের মুখটা একদম কালো হয়ে যায়। তখন হিয়ক বলে তুমি ঠিক আছো? আমার মনে হয় এখন এসব কথা বলা উচিত হয়নি। জিন বলে না ঠিক আছে। এটা বলে সে জোর করে একটা হাসি দেয়। জিন হয়তো বুঝতে পেরেছে সে খাল কেটে কুমির এনেছে। পরের দিন জিন তার পিরিয়ড পেনের জন্য ওষুধ খাচ্ছিল আর সেখানে থাকা ড্রয়ারগুলোতে প্যাড খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তারপর জিন ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর যখন সে শাওয়ার নিয়ে বাহিরে আসে তখন সে একটা বক্সের মধ্যে অনেকগুলো প্যাড দেখতে পায়, যেটা দেখে সে একদম অবাক হয়ে যায়, কারণ সে তার পিরিয়ডের ব্যাপারে তো কাউকে কিছুই বলেনি। এই দেখে জিন বুঝতে পারে সে প্রতিনিয়ত হিয়কের নজরে আছে। এর কিছুক্ষণ পর হিয়কও বাসায় ফিরে আসে আর জিনকে জিজ্ঞাসা করে তাকে দেখতে এমন টায়ার্ড লাগছে কেন, তার কি কিছু হয়েছে? জিন বলে না আমি একদম ঠিক আছি। জিন তার উপরে নজর রাখার ব্যাপারে হিয়ককে বলতে চায়, তবে কিছু একটা ভেবে বলে না। হিয়ক বলে ঠিক আছে তাহলে তুমি থাকো, আমি কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে ফিরে আসছি। এটা বলে সে জিনকে চুমু খেয়ে সেখান থেকে চলে যায়। হিয়ক চলে যাওয়ার পর জিনের চোখে পড়ে একটা ঘড়ির দিকে যেটা বন্ধ ছিল। জিন সে ঘড়িটার দিকে তাকিয়ে বুঝতে পারে এখানেই হয়তো ক্যামেরা লাগানো আছে, তাই সে সার্ভেন্টকে জিজ্ঞাসা করে এই ঘড়িটা বন্ধ কেন? সার্ভেন্ট বলে আমি আজকে সকাল থেকেই দেখছি এটা বন্ধ, আমি খুব দ্রুত এটা ঠিক করে ফেলছি। জিন এই ঘড়িটার দিকে তাকিয়ে থাকে আর তার বাবার সে অত্যাচারের দিনগুলোর কথা মনে পড়ে যায়, কারণ তার বাবাও তো তার উপর এমন ভাবেই প্রতিনিয়ত নজর রাখতো, তাকে ক্যামেরা বন্দি করত
হয়তো ফুটেজ বিক্রি করার জন্য। তারপর তো জিন ঘুমানোর সময়ও তার বাবার মৃত্যুর দুঃস্বপ্নটা দেখে আর চিৎকার করে ঘুম থেকে ওঠে। এই স্বপ্নটা দেখার পর সে পুরোপুরি ভয় পেয়ে যায়। এবার জিন বাইরে এসে একা একা বসে স্মোক করতে থাকে আর তার সাথে ঘটা সবকিছু নিয়ে ভাবতে থাকে। এদিকে আমরা জুনের মাকে দেখি তিনি কারোর জন্য সার্ভেন্টকে দিয়ে রুম ঠিক করা ছিল। তখনই সেখানে জুন চলে আসে, যা দেখে আমরা বুঝতে পারি এই রুমটা জুনের জন্য রেডি করা হচ্ছিল, কারণ জুন এখন থেকে তার মার সাথে নতুন করে জীবনটা শুরু করতে চায়। জুনকে দেখে তার মাও তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা জিনকে দেখতে পাই, তার আশেপাশে ছিল অনেক মানুষ। সে ভিড়ের মধ্যে কিমও উপস্থিত ছিল, কিন্তু তার মাথায় হেলমেট পরা ছিল। কিম যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন একটা মেয়ে তাকে ডাক দেয় আর জিনের কাছে নিয়ে আসে। কিম তো জিনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর কিম জিনকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা নিয়ে চিন্তিত। জিন বলে, আমি জানি না আমি ঠিক আছি কিনা। আমি এখন প্রতিনিয়তই দুঃস্বপ্ন দেখি, যার ফলে ঠিকভাবে ঘুমাতে পারি না। আমার এখন এতে অনেক ক্লান্ত লাগছে। তারপর জিন কিমকে বলে, আমার ফিউন্সে হিয়োকের ব্যাপারে খোঁজ নিতে পারবে? কিম বলে, তোমার ফিউন্সে আবার কি করেছে? জিন বলে, তেমন কিছু না, আমার শুধু কিছু ব্যাপার অদ্ভুত লাগছে, তাই সন্দেহটা দূর করতে চাচ্ছি। তুমি তার এক্স ওয়াইফের ব্যাপারে সব ডিটেলস আমাকে এনে দিবে। সে এখন কোথায় আছে, কি করে, পারলে তার সাথে ফেস টু ফেস কথা বলার একটা সুযোগও করে দিও। কিম বলে, কি বলছো? মিস্টার হিয়োকের আগেও একটা স্ত্রী ছিল? এটা বলে সে তো হতবাক হয়ে বলে, তুমি এমন একটা লোককে কিভাবে বিয়ে করতে পারো? এদিকে মিস্টার হিয়োক আবার তাদের এই সব কথাগুলো শুনতে পাচ্ছিল, যেখানে কিম বলছিল মিস্টার হিয়োক জিনের যোগ্যই না। যাই হোক, তারপর রাতের বেলা হিয়োক বাসায় এসে দেখে জিন ঘুমাচ্ছে। সে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে আর কিছু একটা ভেবে হাসতে থাকে। আসলে জিনের সাথে খেলে সে ভালোই এনজয় করছিল। পরের দিন সকালে আমরা জিনকে দেখতে পাই, সে তার রুমের সামনে সুইমিং পুলের সামনে বসেছিল আর তার স্ক্রিপ্ট পড়ছিল। ম্যানেজার এসে জিনের জন্য ব্রেকফাস্ট রেখে যায়। অন্যদিকে আমরা এসব সার্ভেন্টদের মধ্যে সিমিকেও দেখতে পাই, সে এখানে সার্ভেন্ট সেজে এসেছিল। অন্যদিকে জিন স্ক্রিপ্ট পড়ে কানে হেডফোন দিয়ে চুপচাপ শুয়েছিল। সিমি তাকে দূর থেকে দেখতে পেয়ে আস্তে আস্তে তার কাছে আসে, তার হাতে একটা ছুরি ছিল। এদিকে হিয়োকো তখন জিনের কাছেই আসছিল। এবার সিমি যখনই ছুরি বের করে জিনের উপর আক্রমণ করে, তখনই জিন সময় মতো তার হাতটা ধরে ফেলে। সিমি একের পর এক তার উপর আক্রমণ করতেই থাকে। সিমি বলে, আমার মাথা তো পুরোই নষ্ট হয়ে গিয়েছে যখন আমি জানতে পেরেছি তুমি এত বড় ফ্যামিলিতে বিয়ে করতে যাচ্ছ। তুমি তো এসব কিছু পাওয়ার যোগ্যতাই রাখো না। আমার পুরো জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো, আর সে তুমি এত সুখ পাবে, এটা তো আমি একদমই সহ্য করব না। সিমি জিনের মুখের উপর আঘাত করতে চায় আর বলে, তোমার এই সুন্দর ফেসের জন্যই তুমি আজকে এ পর্যন্ত পৌঁছাতে পেরেছো, আমি এখন এটাই শেষ করে দিব। তবে জিনও তো কম না, সে ছুরিটা ঘুরিয়ে সিমের মুখে আঘাত করে দেয়। এমন সময় হিয়োক তার রুমে প্রবেশ করে আর দেখে জিন সিমির দিকে তাকিয়ে হাসতে থাকে, কারণ সে ছুরির আঘাতে সিমির মুখে বড় একটা দাগ কেটে গিয়েছে। পিছন থেকে হিয়োক দাঁড়িয়ে দাঁড়িয়ে এ তামাশা দেখতে থাকে আর জিন তো জোরে জোরে পাগলের মতো হাসতে থাকে। তার এই হাসির মধ্য দিয়ে এই এপিসোডটা এখানেই শেষ হয়। তো আর একটা মাত্র এপিসোড বাকি আছে, সেটা আমি তোমাদের জন্য অনেক তাড়াতাড়ি নিয়ে আসবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।